ইরান মক্কা জোটে যোগ দিবে কেন? মানে ইরান কোন স্বার্থে মক্কা জোটে যোগ দিবে? আমি এখানে কোনো স্বার্থ পাই নাই। বলবেন ভাই স্বার্থ ছাড়া আপনি খালি স্বার্থ খুঁজেন কেন? কে স্বার্থ খোঁজে না? ইরান কোন স্বার্থে মক্কা জোটে যোগ দিবে? সৌদি আরবের সাথে সে কেন একটা সামরিক জোটে যুক্ত হবে? এবং একটা দেশের সাথে সামরিক জোটে যুক্ত হওয়া মানে হচ্ছে, হ্যাঁ, অন্যরা এসে আঘাত করলে একত্রে সে আঘাত প্রতিহত করা, সেটা তো আছে, কিন্তু কিন্তু এর মানে এটাও যে এই জোটে যে দেশগুলো আছে তারা একে অপরের উপর আক্রমণ করবে না, একে অপরের উপরে শত্রুতা রাখবে না, একে অপরের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করবে না। তো সৌদি আরব আর ইরানের কি এই অবস্থা আছে, ছিল, থাকবে না? হুথিরা, ইরান সমর্থিত হুথিরা আজকেও একটা সৌদি তেলের ট্যাঙ্কার উপর আক্রমণ করেছে। কোথায় করেছে? সৌদির যে ইয়ানবু বন্দর আছে, সমুদ্র বন্দর, সেটার জাস্ট হচ্ছে অল্প একটু দূরে সমুদ্রের মধ্যে একটা তেলের ট্যাঙ্কার আক্রমণ করেছে। শুধু তাই না, ইয়েমেনের হুথিদের কথা হচ্ছে যে ইয়েমেনের মধ্যে সৌদি সমর্থিত যে গোষ্ঠীটা হুথিদের বিরুদ্ধে লড়াই করে, এবং ইয়েমেনের মধ্যে এই সৌদিদের পাঠানো সৈন্য আছে, এটা হুথিদের কথা, সেই সৈন্যদের উপরেও তারা আক্রমণ করেছে। ইয়েমেনের হুথিরা কার সাপোর্ট পাচ্ছে সবচেয়ে বেশি? ইরানের। এর বাইরেও ইরান ইসরায়েল সংঘাতের বাইরে ইরানের সাথে যেই সব দেশের সমস্যা, বাহরাইনে ইরানের সাথে যে সমস্যা, সেটা আসলে বাহরাইনের যে সমস্যা তার চোখ বেশি হচ্ছে সৌদি আরবের সমস্যা। সুতরাং এই জোটে আমার কাছে মনে হয়েছে যে এই জোটে ইরান কেন যুক্ত হতে চাইবে, যেই ইরানের উপরে পুরো আমেরিকা এমন আক্রমণ করলো, যেই আক্রমণে ইরানের মানে এর চেয়ে বড় আক্রমণ তো ইরান গত 40-50 বছরে কখনোই পায় নাই, এবং সেই আক্রমণে এই সৌদি আরব, এই সংযুক্ত আরব আমিরাত, এই কাতার, এই বাহরাইন, এরাই তো সেই আক্রমণে পুরোপুরি আমেরিকাকে সাপোর্ট দিয়েছে। এমনকি আজকে ইরান বলেছে যে কাতারে ইরানের 3 জন পাইলট কাতার গ্রেফতার করে রেখেছে। কবে তাদেরকে গ্রেফতার করেছে? এই যে 6 মাস আগে যে যুদ্ধ শুরু হয়েছিল ফেব্রুয়ারিতে, সেই যুদ্ধের শুরুর দিকেই সেখানে নাকি তারা কাতারের উদেইদা যে বিমান ঘাঁটি আছে, যেটা আমেরিকা ব্যবহার করে, সেই বিমান ঘাঁটিতে তারা আক্রমণ করতে গিয়েছিল। ইরানের কথা অনুযায়ী তারা আক্রমণ করে ফিরতেছিল, আক্রমণ করে ফেরার সময় তাদের বিমানের উপরে আক্রমণ হয় এবং তারা বিমান থেকে লাফ দিয়ে জীবন বাঁচান। পরবর্তীতে কাতারের হাতে তারা গ্রেফতার হন 6 মাস পরে। এখন ইরান এটা জানাচ্ছে, এবং ইরানের কথা হচ্ছে তাদেরকে মানবতার জীবনযাপন করানো হচ্ছে, অস্বস্তিকর পরিবেশে রাখা হচ্ছে, তাদেরকে অসুস্থ করা হচ্ছে, যেটা 6 মাসে এই খবর আসেনি। কাতার অবশ্য অস্বীকার করেছে যে না, এরকম কোনো কিছু করেনি, কিন্তু ইরানের কথা হচ্ছে শুধুমাত্র তাদেরকে যে গ্রেফতার করে রেখেছে তাই না, তাদের মধ্যে থেকে আবার একজন বেশি গুরুতর অসুস্থ হয়ে যাওয়ার কারণে তাকে নাকি আবার কাতার, ইরানের যে রাষ্ট্রদূত কাতারে নিযুক্ত আছেন, তাকে দেখা করতে দিয়েছে। তো এই ঘটনাগুলো তো খুব সহজ এবং সিম্পল ঘটনা না। আবার ধরুন মক্কা জোট, আমি বহুবার এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। মক্কা জোট কার বিরুদ্ধে? আমার কাছে মনে হয়েছে মক্কা জোট দুটো দেশের বিরুদ্ধে, একটা হচ্ছে ইরান আর একটা হচ্ছে ইসরায়েল। যদিও সরাসরি এরা গিয়ে এই দুই দেশে আক্রমণ করবে বিষয়টা সেরকম না। এরা তো বলেছি যে আমরা আক্রমণাত্মক জোট না, আমরা হচ্ছি আত্মরক্ষার জোট। তো আত্মরক্ষা করবে কার কাছ থেকে? সৌদি আরব। কার কাছ থেকে তার আত্মরক্ষা দরকার? ওকে, পাকিস্তানেরটা না হয় বুঝলাম, ভারত আছে সেখানে তার আত্মরক্ষা দরকার, তুরস্কেরটা বুঝলাম, ওদিকে গ্রিস আছে, তার আত্মরক্ষা দরকার। সৌদি আরবের আত্মরক্ষা কার বিরুদ্ধে? ইরানের বিরুদ্ধে, হুথিদের বিরুদ্ধে এই মুহূর্তে যা আছে। এই মুহূর্তে না, আপনি আশেপাশে তো আর কেউ নাই যে সৌদি আরবের বিরুদ্ধে হচ্ছে এইভাবে ইয়া করবে।
আর হতে পারে সৌদি যদি আব্রাহাম চুক্তিতে না ঢোকে তাহলে হয়তো সেটাতে ইসরায়েল সৌদি আরবের উপরে মানে শত্রু ভাবাপন্ন অবস্থায় যেতে পারে। দেখুন, সৌদি আরবের একটা ওজন আছে, সেটা কি? সেটা হচ্ছে সে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ দুটো সর্বোচ্চ পবিত্র নগরীর অধিকারী। আপনি ভালোবাসেন আর নাই বাসেন, আপনি পছন্দ করেন আর নাই করেন, সারাদিন সৌদি আরবকে গালি দিবেন, কিন্তু তারপরও ওই সৌদি আরবের পাসপোর্ট ভিসা নিয়েই, ওই সৌদি আরবের অনুমোদন নিয়েই আপনাকে মক্কা মদিনায় যেতে হচ্ছে, এবং সেখানে ব্যাপক পরিমাণে টাকা খরচ করে আসছেন, সেটা ওই সৌদিদের পকেটেই যাচ্ছে। এটা বাস্তবতা না? বাস্তবতা। তো এই বাস্তবতাকে সামনে রেখে সৌদি আরব মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2-3টা দেশের একটা হওয়ার কারণে এই জোটে সৌদি আরবের আশা মানে হচ্ছে মুসলিম বিশ্বের বড় একটা ভার বা বড় একটা পক্ষ সরাসরি না হলেও মানে ইনডাইরেক্টলি এই জোটের পক্ষে। এই জন্য বাংলাদেশ ওপেনলি বলতে পারতেছে যে আমি মক্কা জোটে যেতে চাই। ওপেনলি এ কারণে বলতে পারতেছে যে এখানে সৌদি আরব আছে। যদি আজকে চিন্তা করেন, এখানে যদি সৌদি আরব না থাকতো, এখানে যদি তুরস্ক থাকতো, তারপরে হচ্ছে মালয়েশিয়া থাকতো, তারপরে হচ্ছে মিশর থাকতো, তারপরে পাকিস্তান থাকতো, তারপরে ধরেন কাতার থাকতো, তারপরে আরো কিছু দেশ থাকতো, বাংলাদেশ মুখ তুলে বড় করে বলতে পারতো না, বলতো না যে আমি এই জোটে যেতে চাই, যদি সৌদি আরব এই জোটের বিরুদ্ধে থাকতো। তো এজন্য সৌদি আরবের এই জোটে যাওয়া এই জোটের ওজনকে অনেকাংশে বাড়িয়েছে, এবং অনেকগুলো ছোট ছোট দেশ এই জোটে যুক্ত হতে পারে। বাংলাদেশও তার মধ্যে একটা যুক্ত হতে পারে। ন্যাটোতে আসে না অনেক ছোট ছোট দেশ, তাদের কোনো মানে বড় ধরনের কোনো কাজ নাই, কিন্তু ওই জোটে যুক্ত হওয়া মানে হচ্ছে তাদের একটা ডিটারেন্স পাওয়ার হওয়া, যে হ্যাঁ তার যে পাশে বড় বড় শত্রু আছে সেই শত্রুরা তখন ভয় পাবে। বাংলাদেশের এই দিক থেকে এই জোটে যুক্ত হওয়া একটা সাহসী পদক্ষেপ হতে পারে, যে হ্যাঁ আমার আশেপাশে বড় বড় দেশ আছে, তারা আমার উপরে যেইভাবে হচ্ছে আক্রমণাত্মক ভূমিকা নিয়ে সামনে এগিয়ে আসছে, যেই ধরনের উগ্র কথাবার্তা বলছে যে আমি এটা করে ফেলবো সেটা করে ফেলবো, সীমান্ত দিয়ে ঢুকে যাব, তাহলে এই ধরনের একটা জোট বাংলাদেশের জন্য আসলেই একটা নিরাপত্তা আমব্রেলা নিয়ে আসতে পারে। সেই দিক থেকে বাংলাদেশের এই জোটে যাওয়ার আগ্রহ প্রকাশ অবশ্যই গুরুত্বপূর্ণ। আর এই জোট যদি বড় হয়, এই জোট যদি সত্যি সত্যি একটা সামরিক আমব্রেলা তৈরি করতে পারে, তখন দেখবেন যে এই জোটে আরো অনেক দেশ যুক্ত হতে চাইবে। এখন ইরানের বিষয়টাতে আসি। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন বাংলাদেশ মক্কা চুক্তিতে যুক্ত হতে ইচ্ছুক, কাজ করছে। বাংলাদেশ মক্কা চুক্তিতে যুক্ত হতে পারার সম্ভাবনা মূল্যায়ন করবেন। ভারতের প্রতিক্রিয়া কেমন হবে? যেটা বললাম যে বাংলাদেশ যদি এই মক্কা চুক্তিতে যোগ দেয়, যেহেতু যোগ দেওয়ার ইচ্ছা পোষণ করছে, কাজ করছে, বলছে হ্যাঁ ঠিক আছে, এটা একটা ভালো পদক্ষেপ, হয়তো কোনো একটা প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এটা বলেছেন। এখন এইখানে এটাকে আমি দুই দিক থেকে দেখি। একটা হচ্ছে যে হ্যাঁ আমাদের দেশ এটাকে খুব সিরিয়াসলি গুরুত্বপূর্ণ ভাবে নিচ্ছে এবং এই জোটে যুক্ত হতে চাইছে, এটা একটা খুব ভালো পদক্ষেপ। কিন্তু যদি আপনি এরকম ভাবে দেখেন যে এই জোটে যুক্ত হওয়াটা হয়তো ভারত ইতিবাচক ভাবে নিবে না, বা ভারত যে কোনো ভাবে চাইবে যেন বাংলাদেশ এই জোটে যুক্ত না হতে পারে, যেহেতু তার সাথে আপনার একটা বর্তমানে একটা খারাপ সম্পর্ক যাচ্ছে, সেই পরিস্থিতিতে যখন আপনি আলোচনার টেবিলে, এখনো পর্যন্ত আলোচনার লেভেলে আছেন, এবং আপনি জানেন যে এই আলোচনার লেভেলে থাকা মানে হচ্ছে আপনার যারা শত্রু ভাবাপন্ন তারা আপনাকে ওই টেবিল থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাহলে আপনি আগে থেকে কেন এতটুকু ঘোষণা দিবেন যে আমরা ইচ্ছা আছে, আমি করতে চাচ্ছি? এটা একটা ব্যাপার। আর আরেকটা হচ্ছে যদি তাকে প্রশ্ন করা হয়, যে সাংবাদিক যদি খুঁচিয়ে বের করার চেষ্টা করে যে বাংলাদেশ এটাতে যোগ দিবে কিনা বা এটাতে যোগ দেওয়ার ইচ্ছা আছে কিনা, হয়তো সেটার উপরে বলতে পারে যে কোন ধরনের হচ্ছে অন্য কোনো খারাপ নেই, বলে দিয়েছে যে হ্যাঁ আমরা এটা নিয়ে আলোচনা করতেছি। ভালো, বাংলাদেশের যুক্ত হওয়া আমার কাছে মনে হয় ভালো একটা গুরুত্ব পাবে বাংলাদেশের নিরাপত্তার দিক থেকে। আর যদি সিরিয়াসলি এই দেশগুলো বাংলাদেশকে নেয়, যেমন ধরেন পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, এরা হয়তো এখন চেষ্টা করবে যে সমস্ত দেশ কৌশলগত দিক থেকে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সেই সমস্ত দেশগুলোকে নিতে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে মিশর, খুবই গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে মিশর। মিশরের এই জোটে যোগ দেওয়া মানে হচ্ছে এই অঞ্চলে বড় 4টা মুসলিম সামরিক শক্তি এক হওয়া।
কারণ এই অঞ্চলে এই আরব দেশগুলোর মধ্যে আর সামরিক শক্তিতে মিশরের কাছাকাছি কেউ নাই। তো এই জন্য মিশরকে তুরস্ক বারবার চাইছে বিভিন্ন ভাবে, শুধুমাত্র সামরিক শক্তির দিক থেকেই না, কৌশলগত দিক থেকেও মিশরের গুরুত্ব অনেক বেশি। সুয়েজ খাল বিশাল একটা কৌশলগত বাণিজ্যিক রুট। আমরা যখন যুদ্ধ চলে নাই তখন এই বাণিজ্যিক রুট গুলোর কৌশল কি সেটা এতটা বুঝি নাই। তখন মনে হয়েছে এখান থেকে জাস্ট হচ্ছে এখান থেকে একটা অস্ত্র আসতেছে, ব্যাস, অস্ত্র এখান থেকে বাণিজ্য হচ্ছে, ব্যাস, এতটুকুই। কিন্তু এই যুদ্ধে যাওয়ার পর, যুদ্ধ শুরু হওয়ার পরে আমরা বুঝতেছি যে এক একটা বাণিজ্যিক রুট কত গুরুত্বপূর্ণ হতে পারে। তেলের রুট বলুন, জাহাজের রুট বলুন, তারপরে হচ্ছে স্থলপথে যে সমস্ত পণ্য পরিবহনের রুট বলুন, গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ সেটা এই যুদ্ধে বোঝা যাচ্ছে না। আপনার কাছে কি মনে হয় যে ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে আমেরিকা এখন যে হচ্ছে একটা মানে কাদার মধ্যে আটকে গেছে বলা যায়, হরমুজ প্রণালীতে পা দিয়ে যে আটকে গেছে বলা যায়, এটার কারণ কি ইরানের কাছে ব্যাপক পরিমাণে লেটেস্ট টেকনোলজির প্রচুর পরিমাণে অস্ত্র আছে, সেই অস্ত্রের কারণে হচ্ছে আমেরিকা আর টিকতে পারতেছে না সেটা? জি না। আমেরিকার কাছে যদি পরমাণু অস্ত্র থেকে থাকে, ইরানের কাছে আছে হরমুজ অস্ত্র। এই হরমুজ অস্ত্রের কারণে কৌশলগত জিনিস, যুদ্ধে বেশিরভাগই দেখবেন ভাই শক্তি তো একটা জায়গা পর্যন্ত, কিন্তু তারপরে শুরু হয় কৌশল। যদি শক্তিতে দুটো পক্ষ প্রায় কাছাকাছি টাইপের থাকে, অথবা যুদ্ধ যদি দীর্ঘ সময় চালিয়ে যেতে পারে দুই পক্ষ, তারপরে শুরু হয় আপনার মূল কৌশল, একেবারে ওপেন হয়ে আসে। কৌশল তো সবসময় যুদ্ধে ব্যবহার হয়, কিন্তু তখন একেবারে জনসম্মুখে চলে আসে। হরমুজ প্রণালী বিষয়টা এরকম। তো এই দিক থেকে সুয়েজ খাল এবং মিশরের নীল নদ, মিশরের ভূমধ্য সাগর, লোহিত সাগরের সীমান্ত, ইসরায়েলের সাথে সীমান্ত, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, যদি এই জোটটা হয়, একদিকে সৌদি আরব ইসরায়েলের একেবারে কাছাকাছি, অন্যদিকে মিশর ইসরায়েলের সাথে সীমান্ত, এরপরে যদি সিরিয়া এটার সাথে যুক্ত হয়, পরবর্তীতে যদি লেবানন বলে যে আমিও এটার সাথে যুক্ত হব, হয়তো জর্ডান হবে না, এই দেশগুলো যদি হয়, মিশরের কি বলে ভূখণ্ড ইসরায়েলের দখলে আছে না? আছে। সিরিয়ার ভূখণ্ড ইসরায়েলের দখলে আছে না? আছে। সিনাই উপত্যকা আর গোলান মালভূমি ইসরায়েল দখল করে রেখেছে, মিশরের সিনাই উপত্যকা আর হচ্ছে সিরিয়ার গোলান মালভূমি। এই দুটো দেশ যদি এই জোটে যুক্ত হয় এবং এই জোট যদি স্বীকার করে যে এই দুইটা ভূখণ্ড সিরিয়ার এবং মিশরের, আমরা আনুষ্ঠানিকভাবে আবার স্বীকৃতি দিলাম, তাহলে এই দুই দেশের ভূখণ্ডে থাকা ইসরায়েলি সৈন্যরা এই জোটের সবগুলো দেশের জন্য অবৈধ। এই দেশের মধ্যে অন্য দেশের সৈন্য থাকা মানে হচ্ছে ওই সৈন্যরা লিগ্যাল টার্গেট। ওই সৈন্যরা তখন এই দেশের এই ভূখণ্ডে থেকে যদি কোনো ধরনের কোনো কিছু করতে চায়, তাহলে কি হবে? এই দেশের এই ভূখণ্ডে বাইরের দেশের একটা হস্তক্ষেপ। এটা আমি সহজে বোঝানোর জন্য বলছি, বর্ডার কনটেক্সটে। তো এজন্য এই জোটের সম্প্রসারণ এবং এই জোটের সামনের দিকে আগানো গুরুত্বপূর্ণ। এজন্য আমি মনে করি যে হ্যাঁ, বাংলাদেশের এই জোটে যোগ দেওয়া অবশ্যই তাৎপর্যপূর্ণ, অবশ্যই তাৎপর্যপূর্ণ, যদি এই জোটটা সত্যি সত্যি একটা নিরাপত্তা আমব্রেলা হয়। কিন্তু মাঝে মাঝে যেটা হয় যে সৌদি আরব কোনো একটা দেশকে বলে তোমার সাথে আমি একটা সম্পর্ক করেছি, তারপরে হচ্ছে ওই দেশের কথা না শুন, সৌদির কথা না শুনলেই হচ্ছে তখন সৌদি আরব গিয়ে একেবারে ভারতের সাথে এটা সেটা করে মানে ব্যবসা বাণিজ্য করে টোরে ব্যাপক পরিমাণে টাকা পয়সা বিনিয়োগ করে অন্যরকম হয়ে যায়। যদি সেরকম হয় তাহলে এটার কোনো ভ্যালু নাই। যা হোক, আসি তাহলে ইরানের কথায়। ইরান এই জোটে যুক্ত হবে কিনা? খবরটা এসেছিল এরকম যে ইরান এই জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ পেয়েছে এবং ইরান এটাকে ইতিবাচক ভাবে দেখছে। কিন্তু আজকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে না, ইরান এই জোটের কাছ থেকে কোনো ধরনের আমন্ত্রণ পায় নাই এবং ইরান এই জোটে ঢোকার চিন্তাও করছে না, বরং ইরান আঞ্চলিক একটা জোট গঠন করার চেষ্টা করছে। দেখেন কথাটা কিরকম, ইরান আঞ্চলিক একটা জোট গঠনের চেষ্টা করছে বা আঞ্চলিক একটা জোট গঠন যে গুরুত্বপূর্ণ সেই দিকে সে হাঁটছে এবং সেটা ভাবছে। এখন এই যে ইরান আঞ্চলিক জোট গঠন করবে মক্কা জোটের বাইরে, কাদেরকে নিয়ে? ইরান কাতারকে নিয়ে জোট করবে, আমিরাতকে নিয়ে জোট করবে, বাহরাইনকে নিয়ে জোট করবে, কুয়েতকে নিয়ে জোট করবে। আসবে এই দেশগুলো, কুয়েত ইরানের সাথে জোট করতে আসবে, বাহরাইন ইরানের সাথে জোট করতে আসবে, কাতার ইরানের সাথে জোট করতে আসবে, সৌদি আরব ইরানের সাথে জোট করতে আসবে, আমিরাত ইরানের সাথে জোট করতে আসবে। তাহলে ইরানের সাথে জোট করবে কে?
ইরানের আঞ্চলিক জোট বলতে যেটাকে বোঝানো হয় সেটা হচ্ছে ইয়েমেনের হুথিরা, তারপরে হচ্ছে লেবাননের হিজবুল্লাহ, ইরাকের মধ্যে থাকা ইরানপন্থী যে গোষ্ঠীগুলো আছে তারা। এর বাইরে ইরাকের সাথে ইরান একটা রাষ্ট্র পর্যায়ের সম্পর্ক রক্ষা করছে, কিন্তু এই সম্পর্কটা নষ্ট করতে চাইছে কয়েকটা দেশ। ইরানের সাথে ইরাকের রাষ্ট্র পর্যায়ের সম্পর্ক, ইরানের সাথে লেবাননের রাষ্ট্র পর্যায়ের সম্পর্ক নষ্ট করতে চাইছে কয়েকটা দেশ। তার মধ্যে একটা হচ্ছে সৌদি আরব, একটা হচ্ছে তুরস্ক, একটা হচ্ছে আমেরিকা। এজন্য দেখবেন যে ইরাকের মন্ত্রীদের মধ্যে কয়েকজন হচ্ছে ইরানপন্থী, কয়েকজন হচ্ছে আমেরিকাপন্থী, কয়েকজন হচ্ছে তুর্কিপন্থী। এজন্য দেখবেন লেবাননে সরকারের মধ্য থেকে মন্ত্রী পরিষদের একটা অংশ হচ্ছে ইরানপন্থী, একটা হচ্ছে আমেরিকাপন্থী। প্রেসিডেন্ট ইরানপন্থী, এই প্রেসিডেন্ট আমেরিকাপন্থী, আবার ধরেন পার্লামেন্টারি স্পিকার ইরানপন্থী, প্রেসিডেন্ট আমেরিকাপন্থী, এরকম। যে কারণে এখানে ইরানও একটা জোট আন্তর্জাতিকভাবে যে নাম দিতে চাইছে সেটা হচ্ছে সে একটা জোট করতে চাইছে, এটা ইরানের কাছ থেকে বোঝা যাচ্ছে। তবে ইরানের এই মক্কা জোটে আসার সম্ভাবনা খুবই খুবই কম, খুবই কম। মানে এটাকে যদি আপনি ঐতিহাসিক কনটেক্সটে দেখেন, আসার সম্ভাবনা নাই, নাই। ইসরায়েল এবং আমেরিকা যখন ইরানের উপর আক্রমণ করবে বলেছিল, আক্রমণ করার আগে গত বছর যে আক্রমণটা হয়েছে সেটারও আগে বলেছিল, ট্রাম্প আসার পথে বলছে ইরানের উপর আমি আক্রমণ করব। তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই সবগুলো মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক করেছেন, ঘুরেছেন, দেখা করেছেন, কথা বলেছেন এবং বলেছেন যে আমাদের মুসলিম বিশ্বের ঐক্যের জন্য একটা জোট দরকার। কেউ আগায় নাই। এটা কি ইরান জানে না? জানে। এবং ওইরকম একটা জোট যে হবে না এটা ওই দেশগুলোও জানে। ইরানও তখন জানতো যে এরকম একটা জোট হবে না, কিন্তু তারপরও সে তার সর্বশেষ চেষ্টাটা চালিয়েছিল। পরবর্তীতে কি হয়েছে? এই সমস্ত দেশের উপর দিয়েই ইরানের উপর আক্রমণ হয়েছে, এবং সেই আক্রমণে কি হয়েছে? ইরানের 40 বছর ধরে, যার জন্য হচ্ছে, মানে 40 বছর একটু বেশি বলা হয়ে যাচ্ছে, 40 বছর না, ধরেন প্রায় 2 দশক ধরে, যার জন্য ইরানের পুরো বিপ্লবী গার্ড লড়াই করেছে, নিজেদেরকে তৈরি করেছে, সেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে তারা হারিয়েছে, ইরানের সামরিক বাহিনীর সব প্রধানদেরকে হারিয়েছে, ইরানের নৌবাহিনী শেষ হয়ে গেছে, ইরানের বিমান বাহিনী শেষ হয়ে গেছে, ইরানের অর্থনীতি শেষ হয়ে গেছে, ইরানের দেশের মধ্যে ব্যাপক পরিমাণে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তো আপনার সবচাইতে বড় যে আক্রমণগুলো যখন হলো তখন এদের কাউকে কাছে পেলেন না, কাছে তো পেলেন না, বরং এরা আরো উল্টো হচ্ছে আপনার শত্রুকে সব ধরনের সাপোর্ট দিল। সেরকম একটা জোটে আমার মনে হয় না। যাই হোক, এখন এই গেল একটা প্রশ্ন। দ্বিতীয় আরেকটা হচ্ছে যে ইসরায়েল কেন ফিলিস্তিনি শিশুদের ঘুড়িকে ভয় পায়? আপনারা জানেন যে ফিলিস্তিন থেকে ইসরায়েলে ঘুড়ি গেছে, গাজা থেকে ইসরায়েলের কিছু কিছু অঞ্চলে গিয়ে কিছু ঘুড়ি, 10-12টা বা 15-20টা ঘুড়ি পড়েছে। সেই ঘুড়িগুলো পড়ার পরে ইসরায়েলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে না, এই ঘুড়িতে, সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে এই ঘুড়িতে কোনো ধরনের আতঙ্ক ছড়ানোর কিছু নাই, নর্মাল ঘুড়ি শিশুরা উড়াচ্ছিল, তারপরে সেখান থেকে 8-10টা ঘুড়ি হয়তো ছিঁড়ে টেরে এসে পড়েছে, সিম্পল জিনিস। কিন্তু ইসরায়েলের প্রতিরক্ষা